অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন শুরু করছি। আপনাদের সাথে আছি আমি অনিমেষ শুভ। ক্রিকেটারদের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠক হয়ে গেল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। এটাকে ঠিক শুধু আলোচনা বলা যাবে না, খেলোয়াড়দের কাছ থেকে অনেক কিছুই জানতে চেয়েছিলেন বিসিবির সভাপতি। দেশের ক্রিকেটের উন্নয়নে, বিশেষ করে জাতীয় দলের মঙ্গল ও কল্যাণে কি কি করণীয় আছে, দেশের ক্রিকেটে কি হচ্ছে কি হয়নি আর কি বা হওয়া দরকার, এই সব লিখিতভাবে জানাতে বলা হয়েছিল ক্রিকেটারদের। কি আউটপুট এলো সেই মিটিং থেকে, আজকের আলোচনার মূল বিষয়টি এটি নিয়ে। সেই সাথে ক্রিকেটের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে বরাবরের মতো স্টুডিওতে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু। বাবু ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ অনিমেষ। বাবু ভাই, ক্রিকেটারদের সাথে বৈঠক, যেটা বলছিলাম যে বিসিবি সভাপতি তিনি বৈঠক করেছেন, যাকে বলা হচ্ছে শেয়ার অ্যান্ড কেয়ার। আসলে মূল বিষয়বস্তুটা কি ছিল বৈঠকের? না, বিষয়বস্তু আসলে ব্যাপক ছিল। ধরেন, বোর্ডের পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করেন, বোর্ড প্রেসিডেন্ট তিনি নিজে জানতে চেয়েছেন ক্রিকেটাররা কি কি সুযোগ সুবিধা পান, তাদের লজিস্টিক সাপোর্ট কি এনাফ কিনা, যেটা পান সেটা স্ট্যান্ডার্ড মেনটেন করলে কতটা, আনুষাঙ্গিক সুযোগ সুবিধা, কোচিং স্টাফ, ইভেন মেডিকেল। জাতীয় দলের একটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বলেন একটা লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে। কারণ খেলাধুলা করা একটা স্পোর্টসম্যান, তার ইনজুরিতে পড়া এবং তার চিকিৎসা নেওয়া, এগুলো কিন্তু একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেটা কতটা যথেষ্ট কিনা, আমাদের মেডিকেল সাপোর্টটা ন্যাশনাল টিমের জন্য এনাফ কিনা, আমাদের যে প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে সেটা কি অবস্থায় আছে, আমরা যে ঘরোয়া ক্রিকেট খেলি সেই ক্রিকেটের উইকেটের মান, যে মাঠে খেলা হয় সেই মাঠের স্ট্যান্ডার্ড, ইভেন প্রিমিয়ার লিগে বিকেএসপিতে গিয়ে খেলতে হয়, দেখা গেল খেলা 9টায় বা 9:30টায়, একটা দলের প্লেয়ারদের ফজরের আজানের সময় উঠতে হচ্ছে, কারণ আপনি যদি 5টা 5:30টায় রওনা না দেন বিকেএসপিতে 2 ঘন্টায় গিয়ে পৌঁছতে পারবেন না। তো এইগুলো ক্রিকেটারদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। বোর্ড প্রেসিডেন্ট নিজেও তার কিছু ফাইন্ডিংস, কিছু তার নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা, আইসিসির অভিজ্ঞতা, সেগুলো শেয়ার করেছেন। ক্রিকেটারদের অ্যাওয়ারনেস কতটা জরুরি, সামাজিক দায়বদ্ধতা কতখানি, এগুলো তিনি শেয়ার করেছেন। অর্থাৎ এই জন্যই তিনি কেয়ার অ্যান্ড শেয়ার বলেছেন। কেয়ার বলতে তিনি বুঝিয়েছেন, নামকরণটাও কিন্তু ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের। কেয়ার বলতে তিনি কিন্তু মূলত ন্যাশনাল টিমের প্লেয়ারদের কেয়ার কতটা নেওয়া হচ্ছে এবং কতটা নিলে প্লেয়ারদের স্যাটিসফ্যাকশন থাকবে সেটা। আর শেয়ার হলো ওই প্লেয়ারদের এই পুরো ব্যাপারটায় তিনি প্লেয়ার এবং ন্যাশনাল টিমের ব্যাপারে তিনি নিজেও কিছু শেয়ার করলেন। তো এই দুয়ে মিলে কেয়ার অ্যান্ড শেয়ার হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে এই ধরনের শেয়ারিং অফকোর্স খুব জরুরি, কারণ আমিনুল ইসলাম বুলবুল একটা কথা বলেছেন, তিনি বললেও সত্য, না বললেও সত্য, যে আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছেন ক্রিকেটাররা। তারা মাঠে পারফর্ম করলেই দেশের ক্রিকেটের ভাবমূর্তি উজ্জ্বল হয়, মানুষ ভালো বলে, সুনাম, প্রশংসা, স্তুতি, বন্দনা চলে। যখনই বাংলাদেশ জাতীয় দল ফেল করতে থাকে বা ব্যর্থতার বৃত্তে আঁকড়ে পড়ে যায়, তখনই কিন্তু নানান ধরনের সমালোচনা, তির্যক কথাবার্তা ওঠে। অর্থাৎ একটা দেশের ক্রিকেটের মঙ্গল কল্যাণ অনেকটাই নিয়ামক হয়ে দাঁড়ায় সেই দেশের জাতীয় দলের পারফরমেন্সের ব্যাপারে। কাজেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলটাকে কি করে আরও ডেভেলপ করা যায়, ক্রিকেটারদের চাহিদা পূরণে ক্রিকেট বোর্ড কি কি আরও স্টেপ নিতে পারে, মূলত সেগুলো জানা, বোঝা এবং করার মানুষই আসলে কালকের এই শেয়ার অ্যান্ড কেয়ার। আমি ব্যক্তিগতভাবে এর মাঝে অনেক ইতিবাচক দিক দেখতে পাচ্ছি। বাট একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনি ডিসকাস করতে পারেন, ক্রিকেটারদের কাছে আপনি ভূমিকায় বললেন, সত্যি তাই,
ক্রিকেটারদের চাওয়া এবং পাওয়া এগুলো নিয়ে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছিল। ক্রিকেটাররা মোটামুটি সন্তোষ প্রকাশ করেছেন। অ্যাকর্ডিং টু বিসিবি প্রেসিডেন্ট, তিনি পোস্ট মিটিংয়ে বলেছেন যে ক্রিকেটাররা স্যাটিসফাইড। বাট আমার বক্তব্য হচ্ছে ডিসকাশন, ডিসিশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, আলোচনা, সিদ্ধান্ত এবং তার বাস্তব রূপ। যে আলোচনাগুলো হয়েছে, যে প্রস্তাবগুলো এসছে, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যদি সেগুলোকে সিদ্ধান্ত মনে করেন, সেগুলো যদি বাস্তব রূপ পায়, তাহলেই বলবো এই কেয়ার অ্যান্ড শেয়ার সফল। আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু একটা কি বলবো, একটা শুধু আলোচনা হয়ে থাকবে, একটা শোভা বর্ধনের মতো হয়ে থাকবে। আমরা সেটা চাই না। আমরা চাই দেশের ক্রিকেটারদের জন্য, ক্রিকেট সংশ্লিষ্ট সবার জন্য একটা সুন্দর পরিবেশ, এবং ক্রিকেট যাতে সঠিক পথে সঠিক সময়ে সুন্দরভাবে এগোয়, সেই পদক্ষেপ আমরা চাই, পদক্ষেপের বাস্তবায়নও আমরা চাই। বাবু ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে বিসিবি সভাপতি। তিনি বলছে যে জাতীয় দল হারলে শুধু দলই হারে না, বিসিবি যারা কর্মকর্তা রয়েছে তারাও হারে। এটা আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এই কথাটা দিয়ে আসলে তিনি তো বলেছেন গুরুত্বপূর্ণ, আমরা বলছি, কিন্তু কি বার্তা আসলে তিনি পৌঁছে দিতে চান? এরপরে কিন্তু একটা লাইন ছিল, আসলে আমরা সবাই মিলেই একটি টিম। রাইট, সবাই মিলে একটি টিম। এখন এই বার্তাটা আসলে কি বার্তা দিতে যাচ্ছেন? এই কথা যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে যেহেতু ক্রিকেটাররা মাঠে খেলেন এবং এন্ড অফ দ্য ডে যে 11 জন বাংলাদেশের টেস্টে তো এখনো সাদা ড্রেস, T20 এবং ওয়ানডে দ্যাট ইজ সাদা বলে লাল সবুজ জার্সি পরে খেলেন, মূলত তারাই হয়তো দেশের হয়ে আন্তর্জাতিক মানদণ্ডে লড়াই করেন, দেশকে প্রতিনিধিত্ব করেন। কিন্তু এর বাইরে ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তা আছেন, ক্লাব কর্মকর্তা যারা আছেন, যারা বিভাগীয় পর্যায়ে NCL, BCL পরিচালনা করেন, অর্থাৎ ক্রিকেট অর্গানাইজার এবং যারা ক্রিকেট ব্যবস্থাপনায় জড়িত, তারাও কিন্তু জাতীয় দলকে নানাভাবে প্রস্তুত করার জন্য, তাদের রসদ, তাদের উপাদান সংগ্রহের জন্য সারা বছর পরিশ্রম করেন। ক্রিকেটাররা পরিশ্রম করেন মাঠে একটা হেড কোচের আন্ডারে, একটা ট্রেনারের আন্ডারে, একটা ব্যাটিং কোচের আন্ডারে, একটা পেস বোলিং কোচের আন্ডারে, একটা স্পিন বোলিং কোচের আন্ডারে। আর যারা অর্গানাইজার আছেন, যারা ক্রিকেট ব্যবস্থাপনায় জড়িত, তারা কিন্তু থ্রু আউট দ্য ইয়ার এই ক্রিকেটারদের, এই সংগঠকদের বেতন ভাতা জোগাড় থেকে শুরু করে তাদেরকে নানাভাবে তত্ত্বাবধায়ন করা, ব্যবস্থাপনার কাজটা করেন। কাজে এটা কিন্তু একটা ইটস এ কমপ্লিট টিম ওয়ার্ক। এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্রিকেটারদেরকে দেওয়ার জন্য যে আপনারা খেলেন, আমরা খেলি না, কিন্তু আমরাও কিন্তু আপনাদের তৈরি করায় ভূমিকা রাখি। অফকোর্স আপনি অস্বীকার করতে পারবেন না, শুধু যদি বলেন যে বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে খেলে, তাদের যারা কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ আছে, তারাই শুধু তাদের পেছনে ভূমিকা রাখছে, ব্যাপারটা তা না। এই প্লেয়ারগুলো বেতন পাচ্ছে, 2 টাকা কম হোক বেশি হোক, সেই বেতনটা ক্রিকেট বোর্ড দিচ্ছে, আমি আপনি না। তো ক্রিকেট বোর্ড তাদের বেতন সরবরাহ করছে, তাদের লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, প্র্যাকটিস ফ্যাসিলিটিস আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে সেই অনুযায়ী করার চেষ্টা করা হয়। কিন্তু এবং আমি একটা কথা এই অনুষ্ঠানে বহুবার বলেছি যে আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি, এই 3 আমলেই স্বাধীনতার পর বোর্ড ছিল। আমি কোনো বোর্ডের পক্ষ নিয়ে বলছি না, কোনো বোর্ডই জাতীয় দলের ব্যবস্থাপনায় কারচুপি করার চেষ্টা তেমন একটা করেনি। বোর্ডে তার মানে অনিয়ম হয়নি, অস্বচ্ছতা, তারপরে আপনার অনৈতিক কার্যক্রম এবং সোজা কথা নানা অর্থনৈতিক অস্বচ্ছতা ছিল, লক্ষ্য পরিকল্পনাহীনতাও ছিল। বাট জাতীয় দলের ব্যবস্থাপনায় আমাদের ক্রিকেট সংগঠকরা প্রাণপণ চেষ্টা করেন তাদের উইদিন দেয়ার লিমিটেশনস। কাজেই সেই সত্য বার্তাটা কালকে ক্রিকেটারদের আমার মনে হয় বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল দিতে পেরেছেন এই কারণে যে তিনি প্রথমে ক্রিকেটার, পরে জাতীয় দলের অধিনায়ক, তারও পরে তিনি ক্লাব কোচিং করিয়েছেন, তারও পরে তিনি আন্তর্জাতিকভাবে আইসিসির গেম ডেভেলপমেন্টের হয়ে 1
যুগের বেশি সময় কাজ করেছেন, এখন তিনি বোর্ড প্রেসিডেন্ট। Right. অর্থাৎ তিনি ক্রিকেটারদের রোলেও ছিলেন, অর্গানাইজারদের রোলটাও তিনি দেখেছেন। অর্গানাইজাররাও যে পেছনে থেকে ক্রিকেটারদেরকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করেন, তাদের পরিণত হতে, তাদের প্রতিষ্ঠিত হতে, তাদের নিজের মেধা প্রজ্ঞা প্রকাশের ক্ষেত্র তৈরি করে দেন, সেটা বুলবুলের জানা, এবং সেই জানা থেকে তিনি এই কথাটা বলেছেন যে দল হারলে শুধু খেলোয়াড়রা হারে না, আমরা BCB যারা সংগঠক আমরাও হারি। আমরাও হারি। দারুণ বলেছেন বাবু ভাই। আমরা শুনবো আপনার কাছে আরো আলোচনায়, আমরা ফিরবো। একটা ছোট বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসের আজকের আয়োজন। ফিরছি একটা বিরতির পর। সকালটা রাগিয়ে জগৎটা জাগিয়ে অল টাইম চলে হেলদি লাইফ, জীবনের সাথে চলে হাই ফাই অল টাইম, ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড, অল টাইম হেলদি লাইফ। জীবনের সাথে চলে হাই ফাই অল টাইম হেলদি লাইফ। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ। জীবনের সাথে চলে হাই ফাই অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ। বাবু ভাই, আমরা আলোচনা করছিলাম যে আলোচনা নিয়ে, অর্থাৎ শেয়ার অ্যান্ড কেয়ার নিয়ে বিসিবি কর্মকর্তা বা বিসিবি সভাপতির সাথে খেলোয়াড়দের, সেই বিষয়ে আলোচনা হচ্ছিল। আমরা একটু আলোচনাটাকে ভিন্ন দিকে নিয়ে যেতে চাই। এই বিভিন্ন আলোচনার মধ্যে কিন্তু বিপিএল এর কথা উঠে গেছে অলরেডি, এবং সামনে বিপিএল নিয়ে নানা ধরনের আয়োজন বা বিপিএল নিয়ে নানা পরিকল্পনা নেওয়াও শুরু হয়ে গেছে। সেই জায়গায় অনেক বড় একটি আলোচনা বা সেই জায়গায় অনেক বড় একটি সমালোচনা বা সেই জায়গায় অনেক বড় একটি প্রশ্ন সেটি হচ্ছে যে বিপিএল এ ফিক্সিং। এই বিষয়টা আপনার কাছে একটু মানে সঠিক করেই জানতে চাই। আপনি যতটুকু জানা আছে বা যতটুকু জানেন আমাদেরকে জানাতে পারেন যে ফিক্সিংয়ের যে অভিযোগটা, সেটা কতটুকু সত্য আসলে, এবং এই বিষয়ে আমাদের বর্তমান বিসিবি সভাপতির স্ট্যান্ডিং পজিশনটা কি, আসলে তিনি কি করবেন বলে মনে হয়? দেখেন অনিমেষ, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি প্রথমে যে কথাটা বলে নিতে চাই সেটা হচ্ছে যে আপনি ফিক্সিং ইস্যুতে, আমি ওপেন ফোরামে বলছি, আপনি বলতে পারবেন না আমি জানি। Right. কারণ দ্য মোমেন্ট আমি জানি এটা বলবো, আমাকে কিন্তু যারা আকসু বলেন, আকু বলেন, তারা জিজ্ঞাসাবাদ করতেই পারে যে আপনি কি জানেন, এটা আপনি আমাকে আমাদেরকে জানান বা আমাদের জানান। এটা ওয়ার্ল্ড ওয়াইড কোনো জার্নালিস্ট, কোনো লিখিয়ে, কোনো অ্যানালিস্ট, কোনো বিশেষজ্ঞ বলতে পারবে না আমি জানি। হ্যাঁ, একটা শোনা যাচ্ছে, একটা অভিযোগের তীর আছে কারো কারো ব্যাপারে, যে একটা কিছু স্পট ফিক্সিং হয়েছে, যেটা কিন্তু আপনার মনে থাকার কথা। গতবার ডিউরিং বিপিএলই কিন্তু দুই একজন ক্রিকেটারের ব্যাপারে এই অভিযোগটা উঠেছিল, বাট তারা কিন্তু বহল তবিয়তে জাতীয় দলেও খেলেছেন এবং কেউ কেউ পরবর্তীতে ঢাকা লিগও খেলেছেন, তেমন কিছু হয়নি। এখন ব্যাপারটা হচ্ছে আনটিল অ্যান্ড আনলেস, যেটা অ্যাকর্ডিং টু বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, যে আমাদের কাছে এখনও প্রতিবেদনটা পৌঁছায়নি। তিনি পরিষ্কার বলেছেন, কালকের এই অ্যালেক্স মার্শাল যিনি এসছেন, আইসিসি দুর্নীতি দমন সংস্থার সাবেক প্রধান এবং বর্তমানে বিসিবির দুর্নীতি দমন সংস্থার যেটা আছে আকুর প্রধান পরামর্শক হিসেবে যিনি এসছেন, তার সামনেই আমিনুল ইসলাম বুলবুল বলেছেন যে আমরা এখন পর্যন্ত কোনো রকমের কোনো তদন্ত প্রতিবেদন পাইনি। আমরা তদন্ত প্রতিবেদন পেলে তারপরে খুঁটিয়ে দেখব কি পরিস্থিতি, কি সেখানে লেখা আছে এবং কি শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হয়েছে। বুলবুল বলেছেন অ্যাকর্ডিং টু আপনার তদন্ত কমিশন রিপোর্ট এবং সুপারিশ তারা ব্যবস্থা নিতে পারবেন, সেটা দেখার পরে। আর আমার কাছে যেটা মনে হয়, দেখেন পৃথিবীর কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আমার মনে হয় না 100% ফেয়ার। এটা এই কথাটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সেটা আপনি আইপিএল বলতে পারেন, বিগ ব্যাশ বলতে পারেন, বাংলাদেশের বিপিএল বলতে পারেন, পিএসএল বলতে পারেন,
সিপিএল বলতে পারেন, এইগুলো কারণটা হচ্ছে এখানে ফ্র্যাঞ্চাইজিদের ইনভলভমেন্ট যখন হয়, এবং এই খেলাটাকে শুধু কিন্তু ওই সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রণ করে না। এখন ধরেন বাংলাদেশে বিপিএল চলছে, দুবাইতে একটা ম্যাচ নিয়ে জুয়া হলো, সেখানে ক্রিকেটারদেরকে কোনো না কোনোভাবে ইনভলভ করার চেষ্টা করা হলো। সেই ইনভলভমেন্টটা কিন্তু আপনি সরাসরি যে দেশে হচ্ছে বা বাংলাদেশে বিপিএল হলে শুধু বিপিএল এর গভর্নিং সীমাবদ্ধ কাউন্সিল বা থাকছে না। ক্রিকেট বোর্ডকে দোষারোপ করলেই চলবে বা না। পরিচালকদের মধ্যে এটা 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 থাকছে না, দেখা গেল তারা জানেনও না। Right. এবং কালকে এবং অ্যালেক্স আমরা মার্শাল, যতটুকু জানি বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। তাই হয়। অ্যালেক্স মার্শাল কালকে এসে যে কথাটা বলেছেন সেটা আমার ভালো লেগেছে। তিনি বলেছেন আই এম হেয়ার ফর ফেয়ার ক্রিকেট, এটা হচ্ছে তার মূল বক্তব্য। অর্থাৎ মাঠে যে খেলাটা হচ্ছে সেটা যে স্বচ্ছ এবং সেটার মধ্যে যে কোনো গোমর নেই, সেটার ফল যেটা আপনারা দেখছেন, যে পারফরমেন্সটা হচ্ছে সেটাই শতভাগ স্বাভাবিক, এর মাঝখানে এবং পেছনে অন্য কোনো গল্প নেই। অর্থাৎ ম্যাচ গড়াপেটার কোনো ব্যাপার সেবার নেই, সেটা নিশ্চিত করা হচ্ছে তার প্রথম কাজ। আমার বিশ্বাস আমি বোঝাতে পেরেছি। আরও একবার করে বলছি, ম্যাচ চলছে, সেটা বিপিএল হোক ডিপিএল হোক, যে কোনো ম্যাচ, সেই ম্যাচের ফলটা স্বাভাবিক পরিণতির দিকে যাচ্ছে, সেখানে কোনো অস্বাভাবিকতা নেই, তার পেছনে কোনো অর্থনৈতিক কারবার সারবার, কোনো এই বাজিকরদের কালো হাতের ছোঁয়া বা ক্রিকেটারদের কারো কাছে বিক্রি হয়ে যাওয়া, এই ব্যাপারটা নেই। যে ফলটা হচ্ছে বা হবে সেটাই স্বাভাবিক পরিণতি, এটা নিশ্চিত তিনি করতে চান। এই নিশ্চিত করতে গেলে অ্যালেক্স মার্শাল পরিষ্কার বলেছেন, ক্রিকেটার, অর্গানাইজার, যারা ফ্র্যাঞ্চাইজি আছেন, যারা মালিক আছেন, যারা টোটাল ক্রিকেটের স্টেক হোল্ডার, প্রত্যেকের সচেতনতা এবং পরিষ্কার ধারণা রাখা, কিভাবে আপনি বাজিকরদের খপ্পরে পড়তে পারেন, তাদেরকে এড়িয়ে চলার জন্য আপনার জন্য কি কি করণীয়। আপনি এটা আমরা এখানে আলোচনায় বলছি, ইটস ভেরি ইজি। এখন আমাকে যদি আপনি ধরেন, যেটা হয় আমরা অতীতে অনেক শুনেছি যে ইউজুয়ালি বাজিকররা ক্রিকেটারদের কাছে আসে ব্যাটের অ্যাম্বাসেডার হয়ে, যে আমি আপনাকে দুটো ব্যাট স্পন্সর করছি, এই নিন, এই ব্যাট দুটোর বাজার মূল্য আছে 30,000 টাকা, আপনি এটা দিয়ে খেলেন। আপনি একজন ক্রিকেটার, তাকে সে ধরেন আমার নামে একটা নতুন ব্যাট হয়েছে বাবু এম, সেই ব্যাটটা বাজারজাত করার জন্য আমাকে 30,000 টাকার একটা ব্যাট দেওয়া হলো। 30-40,000 টাকায় বেশ ভালো ব্যাট পাওয়া যাবার কথা। সেই ব্যাটটা দিয়ে আমি খেললাম। দুবাইতে বাজি হলো যে জাতীয় দলের পরবর্তী ম্যাচে আরিফুর রহমান বাবু এম ব্যাট দিয়ে খেলবেন। এটা কিন্তু শুধু আমি জানতাম যে এই ব্যাটটা কোত্থেকে এসছে, আমি ভাবলাম যে আমি একটা এজেন্টের কাছ থেকে নিয়েছি, সে ওই এজেন্ট ছিল আসলে বাজিকর, সেটা নিয়ে বাজি হলো, দেখা গেল 50 লাখ রুপি বা 1 কোটি রুপি। এটা কিন্তু আমি জানলাম না, আমার ইনভলভমেন্টও নেই, আমার দেশের ক্রিকেট বোর্ড, আমার দল, আমার ফ্র্যাঞ্চাইজি কেউ কিন্তু জানলো না। তো এটা যদি না জানা থাকে, তাহলে আপনি এখান থেকে কিভাবে ক্রিকেটারদেরকেই প্রোটেক্ট করবেন, আপনি নিজে কিভাবে প্রোটেকশন নেবেন, ক্রিকেট বোর্ডই বা কীভাবে প্রোটেকশন নেবে। মোদ্দা কথা, অ্যালেক্স মার্শালের নিয়োগের মধ্য দিয়ে আমিনুল ইসলাম বুলবুল যে বার্তাটা সবাইকে দিতে চাচ্ছেন, শুধু ম্যাচ গড়াপেটা থেকে সবাইকে দূরে রাখাই তার লক্ষ্য নয়, সবাইকে নিরাপদ রাখা এবং বাজিকর এবং ক্রিকেটের যারা করাপ্ট এলিমেন্টস তাদের কাছ থেকে, ব্যাড এলিমেন্টস তাদের কাছ থেকে দেশের ক্রিকেট অঙ্গন এবং ক্রিকেটের স্টেক হোল্ডারদের নিরাপদ রাখা এবং তাদের সম্পর্কে পরিষ্কার ধারণা রেখে তাদেরকে দারুণভাবে পাশ কাটিয়ে চলা বা অ্যাভয়েড করার ক্ষমতা, জ্ঞান, চিন্তাধারা, মানসিকতা যাতে সবার তৈরি হয়, সেই লক্ষ্যেই আসলে ক্রিকেট বোর্ড আইসিসির সাবেক দুর্নীতি দমন সংস্থার প্রধানকে প্রধান পরামর্শক করে এনেছে। এবং আমি বিশ্বাস করি ইটস এ ভেরি বোল্ড স্টেপ, এবং এটারও যদি ইমপ্লিমেন্টেশন হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেটে এই বিপিএলে যেগুলো শোনা যাচ্ছে সেটা তো বন্ধ হবেই, এবং আগামীতে আমাদের দেশের ক্রিকেটটা একটা ফেয়ার ক্রিকেট হিসেবে পরিগণিত হবে। বাবু, আমরা
আলোচনার শেষ প্রান্তে আপনার কাছে শুনছিলাম আসলে ফিক্সিংয়ের ইস্যু এবং ফিক্সিংয়ের বিষয়ে বেশ ভালো একটা ধারণা আসলে যেভাবে ফিক্সিং আসলে ম্যাচ হতে পারে সেই জায়গায় আমাদের যেখানে নতুন করে অ্যালেক্স মার্শাল এসেছেন, বিশেষ করে তিনি আসলে আকুর পরামর্শক হিসাবে এসেছেন, তার লক্ষ্য পরিকল্পনা সম্পর্কে আমরা জানতে পারলাম। একটু সামনের দিকে এগোতে চাই এবং সামনে আমাদের এশিয়া কাপ রয়েছে, তার আগে নেদারল্যান্ডস সিরিজ, যে কথাটা হচ্ছিল আপনার কাছে এর আগেও জানতে চেয়েছি, আবারও আজকের এপিসোডে জানতে চাই যে নেদারল্যান্ডসে আসলে দলটা কেমন হওয়া উচিত, যেহেতু নেদারল্যান্ডস দলকে বিবেচনা করে আমাদের দলটা একটা দল করবে এবং মূল লক্ষ্য থাকবে আসলে এশিয়া কাপ। তো সেই হিসেবে দলটাকে কেমন চান সেটা আরও একটি প্রশ্ন আপনার কাছে এটার পরে আসলে রাখতে চাইবো। প্রথমেই আমি জানতে চাই একটু দলটার বিষয়ে, যে কেমন মনে হয় বা অনিমেষ, আমার যেটা কথা আমি মোটা দাগে বলে নিই, কারণ আপনি জানেন 30 অগস্ট, 1 সেপ্টেম্বর এবং 3 সেপ্টেম্বর খেলা। দ্যাট ইজ 30-এ প্রথম, 1 সেপ্টেম্বর দ্বিতীয়, 3 সেপ্টেম্বর তৃতীয়, 9 সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু। কাজে কাজে আমার মনে হয় আর 2 দলের মধ্যে যাওয়ার উল্টো আমি প্রস্তুত করছি আপনার কাছে, খুব কি দরকার আছে মনে হয় না। কারণ আপনি 3 তারিখে ম্যাচ খেলে যদি 3 তারিখে রাতে আবার আরেক দল দেন, হয়তোবা বড় ধরনের পরিবর্তন হবে না। সেই দল নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করবে, সেই দলের ব্যাটিং পজিশনটা কি হবে, সেই দলের কম্বিনেশনটা কি হবে, সেটা নিয়ে আবার নতুন করে চিন্তা ভাবনা শুরু করে দিতে হবে। আমার ব্যক্তিগত মত হচ্ছে এখন বাংলাদেশের শুধু নেদারল্যান্ড সিরিজের জন্য না, এশিয়া কাপের জন্য দল ঘোষণা করা উচিত। আবার এটাও হতে পারে যে নেদারল্যান্ডসের সঙ্গে ঘরের মাঠে 3 ম্যাচে কারো পারফরমেন্সকে বিবেচনায় এনে হয়তোবা এশিয়া কাপের দল চূড়ান্ত করতে হতে পারে বা করার সম্ভাবনা আছে, সেটাকে উড়িয়ে দেওয়া যায় না। বাট আমি চাইব বাংলাদেশ 23-24 তারিখের মধ্যে, দ্যাট ইজ 30 তারিখে প্রথম খেলা হলে অন্তত 1 সপ্তাহ আগে আপনি পুরো দলকে একসঙ্গে অনুশীলন করার সুযোগ দিবেন। 22 থেকে 23 তারিখের মধ্যে আমি মনে করি যে নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপ দল ঘোষণা করতে পারলে সেটা বেটার হয় এবং সেটাই আসলে মানে কাম্য হবে, তাতে করে দল প্রস্তুতি নিতে পারবে। বাবু, আমরা শেষ করব। শেষটায় আমার প্রশ্নটা একটু বড় এবং আমি আপনার কাছে একটু বিস্তারিতই জানতে চাইবো। সেটা হচ্ছে যে বাংলাদেশ এশিয়া কাপে খেলতে যাচ্ছে। বাংলাদেশ এশিয়া কাপে আমরা যদি বাংলাদেশের মূল প্রতিপক্ষ ধরি, মূল প্রতিপক্ষ বা যাদের সাথে লড়াই করতে হবে বাংলাদেশকে, আমার হিসেবে 4টি দল: ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। তা বাদে দলগুলোকে আসলে আপনি বলেছিলেন গত এপিসোডে, আসলে বাংলাদেশ যদি তার এর বাইরের দলগুলোকে গোনায় ধরে তাহলে আসলে টি-20 বাংলাদেশের এখন এশিয়ার খেলা উচিত নয়। তো এই 4টা দলের যদি আমি একটু দলের দিকে তাকাই, সূর্য কুমার ইন্ডিয়াতে তিনি ইনজুরি পরে ফেরত এসেছেন এবং তাদের যে টি-20 দল প্রত্যেকটি অবস্থানেই 3-4 জন করে প্লেয়ার রয়েছেন। আমি যদি বলি 4-5 জন করেও রয়েছেন। পাকিস্তানের কথা আপনি গত এপিসোডে বলেছেন যে তাদের যে ব্যাটার রয়েছেন বা বোলার রয়েছেন, তারা যদি দুবাইয়ের মতো পিচ, আমরা বলছিলাম যেটা স্পোর্টিং পিচ, তারা যদি খেলতে পারে তাহলে তাদেরও ম্যাচ বের করে নিয়ে আসার মতো খেলোয়াড় রয়েছে। আফগানিস্তানের কথা বলাই বাহুল্য, প্রায় 8 থেকে 10 জন খেলোয়াড় বিভিন্ন তারা ফ্র্যাঞ্চাইজি লিগে টি-20তে খেলেন এবং শ্রীলঙ্কার যারা নতুন, শ্রীলঙ্কার এখন পুরোটাই বলা যায় যে 2-1 জন বাদে ইয়াং টিম এবং তারা গত টি-20 বিশ্বকাপ থেকে কিন্তু বেশ কিছু খেলোয়াড়কে তারা বের করে নিয়ে এসছে যারা এখনও টকবক করে ফুটছে, বিভিন্ন সিরিজে তারা ভালো খেলেছে। এই 4টি দলই কিন্তু 2-3-4 জন করে খেলোয়াড়, ইন্ডিয়া বাদে 2-3-4 জন করে প্লেয়ার কিন্তু তারা সবসময় একটা মোটামুটি পারফরমেন্সের মধ্য দিয়েই যাচ্ছে। সেই তুলনায় বাংলাদেশ আসলে কতটা, যাদেরকে নিয়ে আমরা ভাবছি যে বাংলাদেশ এই 4টি দলের সাথে খেলবে, প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে মোটামুটি রেগুলারিটি রয়েছে, যে 4টি দলের কথা বললাম, প্রতিপক্ষের এইরকম অবস্থায় বাংলাদেশ আসলে কোন জায়গায়? না, বাংলাদেশ আপনি অনেক গুছিয়ে আপনার উপস্থাপনাটা করেছেন। আমার মনে হয় বাংলাদেশ আনডাউটেডলি তাদের চেয়ে পেছনে। হয়তো বলবেন আমরা তো শ্রীলঙ্কাকে সিরিজ হারালাম মাত্র। একটা সিরিজ আপনি জিতলেন মানেই কিন্তু আপনি তার চেতে, বাংলাদেশ তো পাকিস্তানকেও হারিয়ে দিয়েছে। রাইট। এখন জায়গা মতো যদি হারাতে পারেন এশিয়া কাপে বা বিশ্বকাপে, তখন বুঝবো যে আমরা পাকিস্তানের চেতে বেটার দল। আমি কখনোই কোনো হোম সিরিজ বা একটা বিচ্ছিন্ন সিরিজকে মানদণ্ড ধরি না, বাট এটাকে একদম হেলাফেলাও করি না। বাট কোনো একটা নির্দিষ্ট সিরিজে কোনো একটা দল জিতেছে বলেই সেই দল বেটার হতে পারে না। কাজে সিরিজ জেতার
রেকর্ড চিন্তা করলে তো বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তানের সঙ্গে এখন জিতে আছে। বাট আমার মনে হয় দল হিসেবে আপনি যেটা বলেছেন যথার্থ বলেছেন, বাংলাদেশ এই 4 দলের চেয়ে নিচে। বাংলাদেশ দলে একটা প্লেয়ারের নামও আপনি বলতে পারবেন না যিনি আপনাকে ম্যাচ উইন করিয়ে মাঠ থেকে চলে আসবেন। আমরা যতই যুক্তি দাঁড় করাই, যত রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ থাকুক এবং ছাত্র জনতার ওই উত্তাল আন্দোলনের দিনগুলোয় তার ভূমিকা যেমনই থাকুক না কেন, অ্যাজ এ পারফর্মার সাকিব আল হাসানের বিকল্প আমরা তৈরি করতে পারিনি। আমি মানুষ সাকিব, রাজনীতিবিদ সাকিবের পক্ষে কোনো কথা বলতে চাই না এবং তার পক্ষ নেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি তখন যে কাজ করেছেন এবং তার রাজনৈতিক যে স্টেপটা ছিল সেটাও ছিল রং। একজন খেলোয়াড়ি জীবনে ওই জায়গায় যেতে পারেন না। সেই দিক থেকে সাকিবের বড় সমালোচক আমি। সেই সমালোচক হয়েও বলছি, ক্রিকেটার পারফর্মার সাকিবের শূন্য স্থান বাংলাদেশ পূরণ করতে পারেনি। বাংলাদেশে উঠে এসছেন, তানজিদ তামিম উঠে এসছেন, পারভেজ ইমন বিচ্ছিন্নভাবে মাঝে মধ্যে ভালো করছেন, তৌহিদ হৃদয় সে অর্থে খুব জ্বলতে না পারলেও মাঝে মাঝে কিছু করেন। জাকের আলী অনেকের মধ্যে আমরা প্রতিশ্রুতি এবং সম্ভাবনার ঝিলিক খুঁজে পাই। তাসকিন আহমেদ মাঝে মধ্যে কয়েকটা ভালো পারফর্ম করেন। একই কথা প্রযোজ্য শেখ মাহাদির ক্ষেত্রেও। বাট এরা কেউই ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ঠিক ম্যাচ জেতানোর মতো একার ক্ষমতা তারা মানে চোখ রাখেন বন্ধ না। করে ভরসা করা যায় এরকম কাজেই বাংলাদেশকে খেলোয়াড় আমার আসলে। মনে হয় কঠিন পথ পাড়ি দিতে হবে। পুরো দল যদি একটা ইউনিট হয়ে Right. ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে ভালো করতে না পারে, এমন 2-1 পারফর্মার আমাদের নেই। সেই তামিমের সময় তামিম ছিলেন, সাকিব ছিলেন, মুশফিক মাহমুদুল্লাহ তাকে ব্রিলিয়ান্ট ব্যাকআপ করেছেন। সর্বোপরি ক্যাপ্টেন এবং মাশরাফির বুদ্ধিদীপ্ত বোলিংটা ছিল। তার সঙ্গে শেষের দিকে তাসকিন, মোস্তাফিজ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহাদিদের সংযোজনে বাংলাদেশ একটা শেপ নিয়েছিল। সেই পঞ্চপাণ্ডব এখন নেই। কাজে এখন নতুন পাণ্ডব তৈরি করতে হবে এবং যারা আছেন, লিটন বলেন, শান্তর অবস্থা আমি জানি না শান্ত আদৌ শেষ পর্যন্ত দলে জায়গা পাবেন কিনা, তৌহিদ হৃদয়, জাকের আলী অনেক, ধারণা করা হচ্ছে নুরুল হাসান সোহানকে মিডল অর্ডারে খেলানো হবে, শামীম পাটোয়ারি, তাদের জ্বলে ওঠা ছাড়া কোনো রকমের কোনো পথ নেই। এবং এই জ্বলে ওঠা মানে কিন্তু 12 বলে 17 বা এই 15 বলে 20টা, অ্যাটলিস্ট 150 স্ট্রাইক রেটে 2টো ভালো ইনিংস, একটা 70+, একটা 45 থেকে 50, যদি বাংলাদেশের ব্যাটাররা স্পেশালি টপ অর্ডাররা করতে না পারেন এবং বোলারদের মধ্যে অন্তত একজন পেসার, একজন স্পিনার 4 ওভারে যদি অ্যাভারেজে 7-এর মধ্যে রাখতে পারেন রান প্রতিপক্ষের, তাহলেই কেবল বাংলাদেশের সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ বাংলাদেশের যে দল আছে, এই দল নিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশের পেরে ওঠা কঠিন হবে এশিয়া কাপে। কঠিন হবে। বাবু ভাই, অনেক অনেক ধন্যবাদ। বেশ বিস্তারিত আলোচনা আপনার কাছে শুনলাম। আমাদের এশিয়া কাপ এবং ক্রিকেটের বর্তমান বিভিন্ন অবস্থা নিয়ে নানা আলোচনা আমাদের সাথে আজকে আপনি ছিলেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও এবং আমাদের দর্শকদের জন্য বরাবরের মতো একরাশ শুভেচ্ছা, শুভকামনা। দর্শক শুনছিলেন এবং দেখছিলেন আমাদের আজকের আয়োজন। সামনে এশিয়া কাপ এবং এশিয়া কাপের আগে বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজ খেলবে। এই প্রস্তুতি এবং এই সিরিজ এবং সিরিজের পরে এশিয়া কাপ সবগুলোই বাংলাদেশের জন্য ভালো হোক, সেই প্রত্যাশায় আজকের অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসের আয়োজন এখানে শেষ করছি। আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ।